নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একখানি চমৎকার টানটান আকর্ষণীয় গল্প। গল্পের নাম দ্বিতীয় মোনালিসা। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন। যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প দ্বিতীয় মোনালিসা। এবার বোম্বাইতে গিয়েছিলাম প্রায় বছর 5 বাদে। ওখানে বাঙালি ও মহারাষ্ট্রীয়দের মধ্যে আমার অনেক বন্ধু বান্ধব ছড়িয়ে আছে। অনেকদিন পর গেছি বলে প্রায় সকলের সঙ্গেই একবার করে দেখা করতে হয়। নেমন্তন্ন খেতে খেতে প্রাণ ওষ্ঠাগত। বিরাট ছড়ানো শহর বোম্বাই। এক মহল্লা থেকে আর এক মহল্লায় আমি ছুটোছুটি করে নেমন্তন্ন খেয়ে বেড়াতে লাগলাম। ফেরার দিন ঘনিয়ে এলো। আরো অনেকের সঙ্গেই দেখা করা বাকি। টেলিফোনে অনেককেই বলে ফেলেছি, অথচ হাতে আর সময় নেই। এই জন্যেই খুব বড় কোনো জায়গায় আমার যেতে বিশেষ ইচ্ছে করে না। সেসব জায়গায় শুধুই চেনা লোকেদের সঙ্গেই দেখা হয়, আর কিছুই দেখা হয় না। এর চেয়ে কোনো নাম না জানা ছোটখাটো জায়গায় আমার একা একা বেড়াতে খুব ভালো লাগে। তবু এর মধ্যে একদিন সুমিতা দিদির বাড়িতে যেতেই হবে। উনি অনেক আগে থেকে বলে রেখেছেন ওর ওখানে একদিন খেতে হবে। প্রায় রাজনৈতিক নেতাদের মতন ব্যস্ত ভঙ্গিতে আমি এক সকালে অন্য দুবারই ঘুরে তারপর হাজির হলাম সুমিতা দিদির বাড়িতে। ওর স্বামী ডাক্তার, ওরা বহু বছর আছেন বোম্বাইয়ে। সুতরাং বোম্বাইয়ের আশেপাশের কোন কোন জায়গা আমার দেখা উচিত তা ওরা খুব ভালোই জানেন। সেই সব জায়গার কথা আমাকে শোনাতে লাগলেন। কিন্তু আমার আর সময় নেই। আগামীকাল ভোরবেলাতে আমাকে প্লেন ধরতে হবে। সুমিতাদির ছেলের নাম আনন্দ। সে ছবি আঁকে। বছর 20-21 বয়স, বেশ সুদর্শন এবং উৎসাহে ভরপুর ছেলেটি। তার 2-1টি ছবি এখানকার প্রদর্শনীতে স্থান পেয়েছে। সে তার ছবিগুলো দেখাতে লাগলো। আমি ছবি খুব একটা সমজদার নই, কিন্তু এসব ক্ষেত্রে ভালো বলাই নিয়ম। তাই বেশ ভালো ভালো বলেই যাচ্ছিলাম। চোখে দেখতে ছবিগুলো ভালোই লাগছিল। একটি বেশ বড় ফ্রেমে বাঁধানো ছবি বার করে সে বলল, দেখুন, আমার এই ছবিটা এক্সিবিশনে প্রাইজ পেয়েছে। আমি বললাম, বাহ, এটা তো দারুণ। ছবিটি লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার একটি কপি। রং অবশ্য অন্যরকম, কালো আর নীল রঙের ব্যবহারই বেশি। অনেকটা যেন ফটোগ্রাফের নেগেটিভের মতো। আমি প্রশংসা করবার সঙ্গে সঙ্গে আনন্দ বলল, আপনি এই ছবিটা নেবেন? সুমিতা দিও অমনি বললেন, হ্যাঁ হ্যাঁ, ছবিটা সুনীলকে উপহার দে। আমি প্রবল আপত্তি করে উঠলুম। কারুর বাড়িতে গিয়ে কোনো কিছুর প্রশংসা করা মানেই সেই জিনিসটি নেওয়ার ইচ্ছে প্রকাশ করা নয়। এই রকম ভাবে কোনো জিনিস নেওয়া আমার কাছে অত্যন্ত অস্বস্তিকর ব্যাপার। আমি যতই না না করতে লাগলুম, ওরাও ততই জোর করতে লাগলেন। তখন আমাকে দৃঢ়ভাবেই বলতে হলো যে ছবিটা নিয়ে আসা আমার পক্ষে অসম্ভব। তার কারণ এখান থেকে আমাকে আরো 2-3 জায়গায় যেতে হবে। সব জায়গায় আমি এত বড় ছবি একটা সঙ্গে নিয়ে ঘুরতে পারবো না। তাছাড়া আমি কলকাতায় ফিরবো বিমানে, এই সাইজের একটি ছবি হাতে করে নিয়ে আসতে দেবে না। লাগেজ হিসেবে বুক করলেও ছিঁড়ে নষ্ট হয়ে যাবার সম্ভাবনা। আসল কথাটা হচ্ছে, এই কলকাতায় আমার বাড়িতে অত বড় একটা ছবি টাঙানোর জায়গা নেই। তাছাড়া মোনালিসার একটি কপি সম্পর্কেও আমার আগ্রহ প্রবল নয়। সেদিন নিষ্কৃতি পেয়ে গেলাম। কলকাতায় ফেরার মাস 1.5 বাদেই একজন অপরিচিত লোক এলেন আমার কাছে। লোকটি বললেন যে তিনি বোম্বাই থেকে আসছেন এবং তার হাত দিয়ে সুমিতাদি আমার জন্য একটা জিনিস পাঠিয়েছেন।
বিশাল প্যাকেটটি দেখেই আমি বুঝলাম ওটা সেই মোনালিসার ছবি। সুমিতাদির ছেলে অবশ্য খুব যত্ন করে বাঁধিয়ে দিয়েছে ছবিটি, এঁকেছেও অনেক পরিশ্রম করে। ছবিটির বেশ কিছু গুণও রয়েছে। সুতরাং এমন একটি জিনিস আমাকে শুধু শুধু উপহার দেওয়ায় আমি তখনও একটু লজ্জাবোধ করলুম। আমার ছোট ঘরটি বইয়ে র্যাকে ভর্তি। দেয়ালে অত বড় একটা ছবি টাঙানোর খুবই অসুবিধে। তাছাড়া বড় ছবি দেখতে হয় অনেকটা দূর থেকে, এত ছোট ঘরে এই ছবি মানায় না। কিন্তু উপায় তো নেই, ছবিটা রাখলাম আমার শোয়ার খাটের পাশেই মাটিতে। খাটে শুয়ে শুয়ে আমি লিখি বা বই পড়ি, প্রায়ই চোখ চলে যায় ছবিটার দিকে। প্রত্যেকদিন দেখতে দেখতে ছবিটা আমার প্রায় মুখস্থ হয়ে গেল। কোথায় কোন রং ঠিকমতো মিশেছে বা মেশেনি সব আমি এখন ধরতে পারি। প্যারিসের লুভর মিউজিয়ামে মূল মোনালিসা ছবিটি রাখা আছে। সাহেবরা এখন উচ্চারণ করে মোনালিজা, কিন্তু বাংলাতে মোনালিসাই চলে আসছে। একদিন সকাল 10টা থেকে আমি লুভর মিউজিয়াম দেখতে শুরু করেছিলাম। অত বড় বিরাট মিউজিয়াম একদিনে দেখা শেষ হয় না। চতুর্দিকে বিশ্ববিখ্যাত সব ছবি ও মূর্তি। বিকেলবেলা গেট বন্ধ হয়ে যাওয়ার ঘন্টা পড়েছে। তখন খেয়াল হয়েছিল, আরে এখনো তো মোনালিসাই দেখা হয়নি। গাইডদের জিজ্ঞেস করতে করতে ছুটতে ছুটতে গিয়ে মোনালিসার ছবির সামনে দাঁড়ালাম। সত্যি কথা বলতে কি আমি হতাশই হয়েছিলাম তখন। যে কোনো ব্যাপার সম্পর্কেই আগে থেকে অনেক কিছু শোনা থাকলে সত্যি চোখে দেখার পর সেটা আর ঠিক মেলে না, কল্পনার কাছে বাস্তব হেরে যায়। এই জন্যই অনেকে তাজমহল দেখতে গিয়েও হতাশ হয়। আসল মোনালিসা ছবিটি খুব একটা বিরাট আকারেরও নয়, আরো অনেক ছবির মধ্যেই মাঝারি আকারের ফ্রেমে বাঁধানো ছবি। সামনে দাঁড়ালে মনে হয়, মা, এই সেই বিখ্যাত ছবিটা, কি জন্য এর এত নামডাক। এই মৃদু হাস্যমুখী নারীটিকে নিয়ে কত রকম জল্পনা কল্পনাই রয়েছে এতকাল ধরে। অনেকেরই মতে যে মহিলাটিকে দেখে লিওনার্দো এই ছবিটি এঁকেছিলেন, সেই সময় মহিলাটি ছিলেন গর্ভিণী। পিছনের পাহাড়ের পটভূমিকায় এক চিরকালের নারী, তার মুখের হাসিটির মধ্যে রয়ে গেছে সৃষ্টির রহস্য, ইত্যাদি ইত্যাদি। সুমিতাদির ছেলে আনন্দ অবশ্য পুরো ছবিটি আঁকেনি, পিছনের পটভূমিকা সে বাদ দিয়ে দিয়েছে। তার বদলে জুড়ে দিয়েছে একটা কালো রঙের চাঁদ। ঠোঁটের পাতলা হাসিটিই নেই, তার বদলে ফুটে উঠেছে এক ধরনের বিষণ্ণ গাম্ভীর্য। কিন্তু মুখের আদলটি ঠিক মোনালিসারই মতন। আর আসল মোনালিসার চেয়েও এই ছবিটি আকারে বড়। এক এক সময় আমি চমকে উঠি, আমার শিয়রের কাছে একটি মেয়ে আমার দিকে চেয়ে আছে। হঠাৎ মনে হয় জীবন্ত। এত কাছে কেউ ছবি রাখে না, কিন্তু আমাকে রাখতে হয়েছে বাধ্য হয়েই। কোনো কোনো দিন রাত্রে আলো জেলে ঘুমিয়ে পড়ি। এক এক সময় ঘুম ভেঙে গেলে মনে হয় মোনালিসা আমার মাথার উপর ঝুঁকে আছে, এক্ষুনি যেন বলবে, এই ওঠো, অন্ধকার করো ঘর। বাড়িতে যেসব লোকজন আসে তারা ছবিটা দেখে নানা রকম মন্তব্য করে। কেউ বলে, বাহ, বেশ ভালো ছবিটা তো, কোথায় পেলে? এটা কার ছবি? মোনালিসা না? ঠিক ধরেছি কিনা বলো? কেউ কেউ প্রথমেই খুব সতর্কভাবে জিজ্ঞেস করে, এটা কার আঁকা? অর্থাৎ যদি এটা আমার নিজের আঁকা হয় কিংবা কোনো ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়ের আঁকা হয় তাহলে ভালোই বলবে, আর যদি শোনে কোনো নতুন শিল্পীর আঁকা তাহলে বলবে মন্দ না। একজন আমাকে বলেছিল, মাথার কাছে অত বড় একটা ছবি রেখেছ, তোমার ভয় করে না? না, করে না। ছবি দেখলে ভয় করবে কেন? কিন্তু প্রত্যেক দিন দিনের অনেকখানি সময় ওই ছবিটা দেখার ফলে মুখটা আমার মনের মধ্যে গেঁথে যায়। যখন তখন চোখ বুজলেও আমি ওই মুখটা দেখতে পাই। এরপর একটা অত্যাশ্চর্য ব্যাপার ঘটল। কোনো একটা জরুরি কাজে আমি ট্যাক্সি নিয়ে যাদবপুরের দিকে যাচ্ছিলাম। গড়িয়াহাট মোড় পেরুবার সময় বাঁ দিকের ফুটপাতের উপর দাঁড়ানো একটি মেয়েকে দেখে আমি চমকে উঠলাম। মুখখানা খুব চেনা চেনা, কোথায় যেন দেখেছি। গোল পার্কে আসবার আগেই
আমার মনে হলো ওই মুখ তো ঠিক মোনালিসারই মতন। সাংঘাতিক মিল আছে। এরকম কখনো হয়? আমি সঙ্গে সঙ্গে ট্যাক্সি চালককে বললাম, ট্যাক্সি ঘোরাও তো। পুরো গোলপার্কটি ঘুরে গড়িয়াহাট মোড়ের লালবাতি পেরিয়ে আরো সামনে খানিকটা গিয়ে বাঁক নিয়ে যখন বাঁদিকে এলাম, তখন সেখানে মেয়েটি আর নেই। হয়তো এর মধ্যেই কোনো বাসে উঠে পড়েছে কিংবা রাস্তা পেরিয়ে গেছে, তাকে আর দেখা গেল না। যেতে যেতে আমি ভাবতে লাগলাম, এ কি আমার মনের ভুল? আমি বাড়িতে সবসময় মোনালিসার মুখ দেখছি বলেই পথে ঘাটেও এখন মোনালিসাকে দেখতে শুরু করেছি। কিন্তু রাস্তায় তো আরো অনেক মেয়ে দেখি, আর তো কখনো এরকম মনে হয়নি। ব্যাপারটা সেইখানেই ভুলে গেলাম। কিন্তু দিন 15 পরেই খুব সম্ভবত সেই মেয়েটিকেই আমি দেখলাম আর একবার। এবার আমি দাঁড়িয়েছিলাম রাস্তায়, মেয়েটি চলে গেল ট্যাক্সিতে। একবার মুখ ফিরিয়েছিল আমার দিকে, তাতেই আমি কেঁপে উঠেছিলাম। একেবারে অবিকল সেই মুখ, মোনালিসারই মতন। খানিকটা ভারী চেহারা, প্রায় গোল ধরনের মুখ। এইরকম গালে সাধারণত টোল পড়ে, খোলা চুল। ট্যাক্সিটার দিকে আমি সতৃষ্ণভাবে চেয়ে রইলাম, কিন্তু মেয়েটিকে আর দেখা গেল না। রাত্রে বাড়ি ফিরে গিয়ে আমি ছবির মোনালিসাকে জিজ্ঞেস করলাম, বলো তো সুন্দরী, তোমার মতন দেখতে আর কেউ কি আছে, থাকতে পারে? ছবির মোনালিসা যেন স্পষ্ট উত্তর দিল। রাত্রে বাড়ি ফিরে আমি ছবির মোনালিসাকে জিজ্ঞেস করলাম, বলো তো সুন্দরী, তোমার মতন দেখতে আর কেউ কি আছে, থাকতে পারে? ছবির মোনালিসা যেন স্পষ্ট উত্তর দিল, না না নেই, না নেই, থাকতে পারে না, থাকতে পারে না। আমার ঘরে প্রতি মাসেই বইপত্র বাড়ে, নানান জায়গা থেকে বই পাই। এত ছোট ঘরে রাখবার জায়গা হয় না। ছুটির দিনে বই গুছোতে গিয়ে সারাটা দিন কেটে যায়। ছবিটাকে এদিক থেকে ওদিকে সরিয়ে রাখি, একবার রাখলাম দরজার পাশে। সেদিন রাত্রে প্রচন্ড একটা শব্দে ঘুম ভেঙে গেল। উঠে আলো জেলে দেখলাম দেওয়ালে দাঁড় করিয়ে রাখা ছবিটা আছড়ে পড়ে গেছে মাটিতে। বাইরে তুমুল ঝড় বৃষ্টি। উঠে গিয়ে ছবিটাকে দাঁড় করালাম। মনে হলো ছবির মোনালিসার মুখে যেন একটা অভিমানের চিহ্ন ফুটে উঠেছে। আমি তাকে শিয়রের কাছ থেকে সরিয়ে দরজার পাশে রেখে দিয়েছি সেই জন্যে। যত্ন করে ছবিটার গায়ে হাত বুলোলাম। পড়ে যাওয়ার জন্য ছবিটার কোনো ক্ষতি হয়নি অবশ্য, কিন্তু এইরকম ভাবে বারবার পড়ে গেলে ফ্রেমটা ভেঙে যাবে। ছবিটাকে আবার নিয়ে এসে রাখলাম শিয়রের কাছেই। মোনালিসা সুন্দরীর গালে হাত দিয়ে বললাম, রাগ করো না লক্ষ্মীটি, আর তোমায় কখনো অন্য জায়গায় রাখবো না। পরদিন সকালে উঠে মনে হলো ছবিটার বড় অযত্ন হচ্ছে। আমার ঘরে এভাবে ফেলে না রেখে বরং কাউকে দিয়ে দেওয়াই উচিত। কাকে দিই? চেনাশোনা অনেকেই ছবি ভালোবাসে, কেউ বা রীতিমতো ছবির বোদ্ধা। তাদেরই যে কোনো একজনের কাছে প্রস্তাবটা তোলা যায়, কিন্তু ঠিক কাকে যে বলবো প্রথমে সে বিষয়ে মনস্থির করতে পারলাম না। আজ হঠাৎ মনে পড়লো দেবেশদার কথা। দেবেশদা একজন নামকরা ডাক্তার, কিন্তু ডাক্তারদের মধ্যে তিনি অত্যন্ত ব্যতিক্রম। তিনি দারুণ ভালোবাসেন গান, ছবি, কবিতা এসব। সারাদিন তিনি অত্যন্ত ব্যস্ত থাকেন, কিন্তু রাত 8টার পর আর রোগী দেখতে চান না। পারতপক্ষে জানি না, নেহাত কোনো মরণাপন্ন কেস এলে তবে তিনি দেখেন, নইলে বলে দেন এখন আমার ছুটি। সারাদিন অসুস্থ লোকের সঙ্গে কাটালে আমি নিজে বেঁচে থাকার আনন্দটা পাবো কখন? কলকাতা শহরে একমাত্র দেবেশদার চেম্বারেই আমি রবীন্দ্র রচনাবলী দেখেছি। রোগী দেখার ফাঁকে ফাঁকে তিনি একটু রবীন্দ্রনাথের কবিতা পড়ে নেন। রাত 8টার পরে দেবেশদার চেম্বারে খুব জোর একটা আড্ডা হয়। মাঝে মাঝে সেখানে আমি গেছি। তখন সেখানে একদম অসুখের কথা আলোচনা হয় না, হয় শুধু সুখের কথা। কেউ এসে গান গায়, কেউ বা চেঁচিয়ে চেঁচিয়ে কবিতা আবৃত্তি করে। দেবেশদা নিজেও প্রায় আমাদের মুখে মুখে তৎক্ষণাৎ স্বরচিত কবিতা শোনান। সেগুলি অবশ্য কবিতা হিসেবে এমন কিছু নয়, কিন্তু তার উৎসাহটা দেখবার মতো। একদিন দেবেশদার আড্ডাখানায় কথায় কথায় আমি বললাম,
দেবেশদা, তুমি একটা ছবি নেবে? তোমার চেম্বারের এই দিকের দেওয়ালটা ফাঁকা আছে, এইখানে ছবিটা মানাবে। কি ছবি? আমি ছবিটার পরিচয় দিলাম। দেবেশদা সব শুনে আবেগের সঙ্গে বললেন, নিশ্চয়ই নেব। রুগী দেখতে দেখতে মাঝে মাঝে ছবিটার দিকে তাকালে আমারও মনটা ভালো হবে, রুগীদেরও মন ভালো লাগবে। যা যা নিয়ে আয়। 2-1 দিনের মধ্যেই আমি ছবিটা পৌঁছে দিলাম। তারপর থেকেই আমার ঘরটা ফাঁকা ফাঁকা লাগতে লাগলো। ঘরে ঢুকেই মনে হলো কি যেন একটা নেই, কি যেন নেই। তবুও এতদিন একটা নারীর সঙ্গ পেতাম, এখন ঘরটা শূন্য শূন্য মনে হলো আমার কাছে। একদিন বেশি রাত্রে বাড়ি ফিরে আমার ঘরের আলো জ্বেলে হঠাৎ মনে হয় আমার খাটের মাথার সামনে মোনালিসাকে ঠিক দেখতে পাবো, কিন্তু সেখানে একটা বইয়ের গাদা জমে গেছে। একটু একটু মন খারাপও লাগে। হয়তো ওই ছবিটা টানেই আমি দেবেশদার আড্ডায় এবার থেকে ঘন ঘন যেতে লাগলাম। কথা বলতে বলতে প্রায়ই ছবিটার দিকে তাকাই। মনে হয় মোনালিসা যেন আমার দিকে এক দৃষ্টে চেয়ে আছে, যেন তার মুখে একটু অভিমানের পাতলা ছায়া নতুন করে লেগেছে। আমি তাকে দূরে সরিয়ে দিয়েছি, সেই জন্য অভিমান? আমি একটা দীর্ঘশ্বাস ফেলি। আমার তো আর কিছুই করবার ছিল না। এখানে ছবিটা পাঠিয়ে দিয়ে বরং ভালো হয়েছে, অনেকে দেখছে। মোনালিসা যদি একজন জীবন্ত মেয়ে হতো তবে সে শুধু একজনেরই হতো, কিন্তু শিল্পকীর্তি সকলের জন্য। দেবেশদা অবশ্য ছবিটা পেয়ে খুব খুশি। আমাকে প্রায় বলেন, জানিস, প্যারিসে একবার একটা কনফারেন্সে গিয়ে আমি আসল ছবিটা দেখেছিলাম। এই ছবিটা অবশ্য সেটার মতন নয়, অনেক কিছু বাদ গিয়েছে। আমি বললাম, একজন আধুনিক শিল্পী এঁকেছে তো, সে তো খানিকটা নিজস্ব চিন্তা মেশাবেই। দেবেশদা বললেন, ঠিক, এই কালের কোনো ছেলে যদি পুরনো কালকেই অনুসরণ করে তবে সে আধুনিক কেন? সে তো নতুন কিছু করবেই না। ওই যে কালো রঙের চাঁদরা এঁকেছে, দেখ, ওটা কিন্তু সত্যিই দারুণ। আমি অবশ্য ওই চাঁদের ব্যাপারটাকে খুব একটা সাংঘাতিক কিছু ভালো মনে করিনি, তবু চুপ করেই রইলাম। দেবেশদা বললেন, সুনীল, আমার কাছে যখন রোগীরা আসে আমি প্রথমেই এই ছবি সম্পর্কে একটা লেকচার দিই, জানিস। রোগীদের মন যদি কিছুক্ষণের জন্য অন্তত রোগ থেকে সরানো যায় তাহলেই অর্ধেক চিকিৎসা হয়ে যায়, বুঝলি না? সবাইকে আমি প্রথমেই জিজ্ঞেস করি, এই মুখটা কার বলুন তো? বেশিরভাগ লোকই বলতে পারে না, সব তো ইডিয়েট। এদেশের লোকের তো ছবি দেখার চোখই নেই। স্কুল কলেজে যারা লেখাপড়া শেখে তারাও শিল্প সম্পর্কে কিছুই জানে না, অথচ আমরা ভারতীয়রা নাকি দারুণ সংস্কৃতিবান। দেবেশদা শিল্প সম্পর্কে এক লম্বা লেকচার দিলেন, আর আমি ততক্ষণ মোনালিসার দিকে চেয়ে রইলাম, যেন আমি আমার এক পুরনো প্রেমিকাকে দেখছি। দেবেশদা আবার বললেন, বিশেষ করে এই ছবিটা নিয়ে আমি বেশিক্ষণ কথা বলি প্রেগনেন্ট মেয়েদের সঙ্গে, জানিস সুনীল। আমি জিজ্ঞেস করলাম, দেবেশদা, আপনিও তাহলে বিশ্বাস করেন যে মোনালিসা একটি গর্ভবতী মেয়ের ছবি? দেবেশদা জোর দিয়েই বললেন, নিশ্চয়ই সুনীল, এই দেখ, চোখের নিচের এই জায়গা দুটো দেখ, ঠিক প্রেগনেন্ট মেয়েদের এইরকম হয়। তারপর দেখ, মেয়েটির যা বয়স সেই তুলনায় তার বুক দুটো অনেক বড়, তার মানে প্রায় 9 মাস। আর এর যে পোশাক, ইউরোপের পোয়াতি মেয়েরাই এইরকম পোশাক পরে। আমি বললাম, তা ঠিক। দেবেশদা বললেন, সবচেয়ে বড় হচ্ছে কি জানিস, এর হাসিটা। আহা, এই যে বিশ্ব প্রকৃতি রে, যে প্রকৃতি মানুষের জীবন প্রবাহকে অক্ষুণ্ণ রেখেছে, প্রাণ সৃষ্টির যে কি অপূর্ব আনন্দ। সেই জন্যই আমি আমার কাছে যেসব পোয়াতি মেয়েরা আসে তাদেরকে বলি, আপনাদের যা কষ্ট সব হচ্ছে, অসুবিধে হচ্ছে, সব ভুলে যান, এই রকম ভাবে একটু হাসতে শিখুন তো। আমি বললাম, দেবেশদা,
জানো, কলকাতার রাস্তায় আমি একটি মেয়েকে দেখেছি, তাকে দেখতে ঠিক মোনালিসার মতন। দেবেশদা হা হা করে হেসে উঠলেন। আমার কাঁধে একটা প্রবল চাপড় দিয়ে বললেন, তোরা কবিরা বড্ড রোমান্টিক রে। এইরকম মুখ বাস্তবে কারোর সঙ্গে কখনো মেলে না। ইউরোপেই তো এরকম মুখ একটিও দেখা যায় না রে, আর তুই দেখতে পেলি কলকাতা শহরে। সব গল্পের শেষেই একটা চমক থাকে। আজকাল যদিও চমক ছাড়াও অন্য রসের গল্প লেখা হয়, কিন্তু এর মধ্যে আমি নিজেই একটা দারুণ চমক খেলাম। চমক খেলাম বলেই সেটা লিখতে হবে আমাকে। একদিন বিকেলের দিকে দেবেশদার চেম্বারে যেতে হলো আমাকে, আমার ছোট মাসির একটা ব্লাড রিপোর্ট দেখাবার জন্য। এই সময় দেবেশদার চেম্বারে বেশ ভিড় থাকে, অন্তত 2 ঘন্টা 2.5 ঘন্টা অপেক্ষা করতে হয়। কিন্তু আমার তো এত সময় অপেক্ষা করা চলবে না। ভিতরে একজন রুগী আছে বলে দেবেশদার অ্যাসিস্ট্যান্ট কানাইয়ের হাত দিয়ে আমি একটা স্লিপ পাঠিয়ে বাইরে বসে রইলাম। ডাক্তারদের চেম্বারের বাইরের ওয়েটিং রুমে অনেক রকম পুরনো পত্রপত্রিকা থাকে। সেই রকম একটি পত্রিকা আমি তুলে নিতে যাচ্ছি, এমন সময় পাশ থেকে আর একজন মহিলাও ঠিক সেই পত্রিকাটি নেবার জন্যই হাত বাড়ালেন। আমি তৎক্ষণাৎ হাত সরিয়ে নিয়ে বললাম, নিন না, আপনি নিন। মহিলাটি আমার দিকে তাকালেন। তখনই আমি আমূল চমকে উঠলাম। আরে, এই মহিলাটিকেই তো আমি একদিন গড়িয়াহাট মোড়ে আর একদিন চলন্ত ট্যাক্সিতে দেখেছিলাম। এ তো সেই মোনালিসার মুখ। বেশ স্বাস্থ্যবতী, সচ্ছল চেহারার মেয়েটি, মুখে আধুনিক আভিজাত্যের ছাপ। সে কোনো কথা না বলে পত্রিকাটি তুলে নিল। সে কিংবা তিনি, মেয়েটি চেহারার মধ্যে তুমির বদলে আপনি আপনি ভাব আছে। আমার ঠিক পাশেই বসে আছেন বলেই আমি তার দিকে ভালো করে তাকাতে পারছিলাম না। একটু দূরে বসলে ভালো হতো। একটু পরেই দেবেশদা আগে রুগীটিকে ছেড়ে দিয়ে চেম্বারের দরজা খুলে বললেন, আয় রে সুনীল, ভিতরে আয়। আমি ভিতরে ঢুকেই নিজের কাজের কথা বলবার বদলে উত্তেজিত ভাবে ফিসফিস করে বললাম, দেবেশদা, দেবেশদা, আপনাকে বলেছিলাম না একটি মেয়েকে আমি দেখেছি ঠিক মোনালিসার মতন দেখতে। দেবেশদা খানিকক্ষণ ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন আমার দিকে, তারপর বললেন, কোন মেয়েটি? আমি বললাম, আমি যেখানে বসেছিলাম দেবেশদা, ঠিক তার পাশের মেয়েটি। দেবেশদা চেম্বারের দরজা খুলে উঁকি মেরে এলেন। ফিরে এসে বললেন, তোর মাথা খারাপ? ও তো রুচিরা সান্যাল, জাস্টিস পি সান্যালের মেয়ে। ওর সঙ্গে তুই মোনালিসার কোন মিল খুঁজে পেলি? কেন দেবেশদা, আপনি পেলেন না? কিসের মিল? কোনো মিলই নেই। আমি ছবির মোনালিসার দিকে তাকিয়ে দেখলাম, হ্যাঁ, অনেকটা মিল আছে। একই রকম থুতনি, একই রকম চাহনি, একই রকম ওষ্ঠের রেখা। দেবেশদা বললেন, ডাকবো ওকে? তুই ওর সঙ্গে আলাপ করতে চাস? আমি বললাম, না না, আমি আর কি কথা বলবো। দেবেশদা মোনালিসা ছবিটার দিকে তাকালেন একবার, তারপর একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সুনীল, তুই যখন কথাটা তুললি তখন তোকে একটা কথা বলি। বলা যদিও উচিত নয়, তবুও বলছি। রুচিরা এখানে কেন আসে জানিস? আমি কৌতূহলী চোখে তাকালাম। দেবেশদা বললেন, ও গর্ভপাত করাতে চায়। আমি ওকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু শোনেনি রে। ও করাবেই। আর আমারও কয়েকদিন ধরে মনে হচ্ছে ওর যুক্তিটাই ঠিক। বোধহয় ওর গর্ভপাত করানোই উচিত। আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, কেন দেবেশদা? দেবেশদা বললেন, তুই রুচিরা সান্যালের নাম শুনিসনি সুনীল? কাগজে একবার বেরিয়েছিল তো। রাজনৈতিক কারণে গত বছর ওকে পুলিশ অ্যারেস্ট করেছিল। জেরা করবার সময় নানা রকম বিভৎস অত্যাচারে ও অজ্ঞান হয়ে যায়। তোকে আর সেসব অত্যাচারের কথা শোনাতে চাই না,
তারপর যখন ও বেলে ছাড়া পেল, তখনই টের পেল যে ও গর্ভবতী। ওর গর্ভে একরকম চরম অন্যায়েরই সন্তান। বাবাকে তাও জানে না। এই সন্তানকে ও কোনোদিনই ভালোভাবে মেনে নিতে পারলে না, তাই ও চায়। এ সম্পর্কে তুই কি বলিস সুনীল? আমার কিছুই বলবার নেই, আমি চুপ করে রইলাম। দেবেশার কাছ থেকে কাজ সেরে বেরিয়ে আসবার সময় আমি সেই মেয়েটির মুখের দিকে একবার তাকালাম। একটি পত্রিকা আড়াল করে সে বসে আছে। হ্যাঁ, এখন দেখলে বোঝা যায় মেয়েটি গর্ভবতী। কিন্তু এর মুখে কি রাগ, নাকি দুঃখ, নাকি ঘৃণা, না উদাসীনতা, অথবা সব মিলিয়ে অন্য একটি রূপ? আমি শিল্পী নই, আমার একটুও ক্ষমতা নেই ছবি আঁকবার। তবু আশা করে থাকব নতুন কালের কোনো শিল্পী নিশ্চয়ই একদিন এই মেয়েটির ছবি শাশ্বত করে রেখে দেবে।